নেক্সট অঙ্কে বলেছে রামকুমার 41,000 টাকায় দুটো এলইডি টিভি সেট কেনেন। দুটো এলইডি টিভি সেট কেনেন। ফার্স্ট আমি এক একটা লাইন করে এগোই, কারণ এটা অনেক বড় অঙ্ক, আমি অপশনও লিখিনি। আচ্ছা, এলইডি ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। পরীক্ষার সময় এনটিপিসি পরীক্ষায় দিতেও পারে, তো ওই জন্য বলে দিলাম। এলইডি ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তো 41,000 টাকায় দুটো এলইডি টিভি কিনেছে। তো একটি এলইডি টিভির দাম যদি ধরি একটি টিভির দাম এক্স টাকায় কিনেছেন, তাহলে অন্যটি কত? অন্যটির দাম হবে, তাহলে অন্যটির দাম, দুটো টিভি 41,000 টাকায় কিনছে, তাহলে অন্যটির দাম 41,000 মাইনাস এক্স টাকা। একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, ঠিক আছে, সে 100 টাকায় দুটো মাল কিনেছে, একটার দাম 37 টাকা হলে তাহলে অন্যটার দাম, একটার দাম 50 টাকা হলে অন্যটার দাম কত? 50 টাকা। তো সেম, একটি টিভির দাম যদি X টাকা হয়, অন্যটির দাম 41,000 টাকা, কারণ সে তো তার কাছে 41,000 টাকায় দিয়ে দুটো জিনিস কিনছে। তারপর কি বলেছে? একটিতে 25% লাভ করছে। তো আমি এই টিভিটা আগে নিই, এটা 25% লাভ, 20% লাভে, এবং অন্যটি 15% ক্ষতিতে বিক্রি করছে। তো এটা আমি হচ্ছে এটাকে আমি হচ্ছে 15% ক্ষতিতে বিক্রি করাই, এটাকে 20% লাভে বিক্রি করাই। লাভ করছে, লাভ মানে 100 টাকায় যদি মালটার দাম ছিল, তাহলে 20% লাভ করছে মানে 120 টাকা। 120 টাকা যে মালটা বিক্রি করছে ইন্টু এক্স, তাহলে কি হলো 120x/100, এটা এত টাকা লাভে বিক্রি করছে। এবার কি বলেছে? অন্যটিতে 15% ক্ষতিতে বিক্রি করছে। 15% ক্ষতিতে বিক্রি করছে মানে 100 টাকা যদি আমার দাম হয়, 15% ক্ষতি মানে 85 টাকা, তাই তো? তাহলে গুণ 41,000। তিনি দেখতে পান উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই। মানে এইটা যেই বিক্রি করছে, এটা কি কে বেরোলো? এটা বিক্রয় মূল্য। এটা বিক্রয় মূল্য। তিনি কি দেখেন যে দুটোর ক্ষেত্রে টিভি সেটের বিক্রয় মূল্য একই। তাহলে এটা 120x বাই 100 ইকুয়ালস টু 85/100 ইন্টু 41,000 লিখতে পারি, কারণ যেহেতু দুটো ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান। তো এইখানকার 100 যদি এপারে চলে আসে, তো 100 কেটে যাবে। তো আমি এখানে ডিরেক্ট কেটে দিলাম। একে যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 4 5 24x, আর এটা হচ্ছে 5 17 17, গুণ ব্র্যাকেট তুলবো 41,000, 3 বিয়োগ এখানে 17টা ছিল, তো এটা কাটলাম, এটা 24, এটা 17, তো 17, এটা হচ্ছে 17x হলো। তো এই 17 যদি এপারে চলে আসে, 24x প্লাস 17x ইকুয়ালস টু 17 ইন্টু 41,000। পরীক্ষার সময় কখনো গুণ করবে না, কোনো পরীক্ষায় কখনো গুণ করবে না। গুণ করলে কি হবে? গুণ করতে গেলে আলাদা টাইম লাগবে, তো আমরা যেরকম সংখ্যা থাকে সেরকমই রেখে দিই। তো এটা হচ্ছে 41x যোগ করলে হবে, তো 17 ইন্টু 41,000। এইবার কি হবে? আমি এই পাশে করি। তো x ইকুয়ালস টু 17 গুণ 41,000 ভাগ 41। এবার কাটাকুটি করতে সুবিধা হবে, গুণ করলে এটা হতো না, তাহলে 1000। তাহলে এক্স এর দাম আমার কি বেরোলো? 1,000 টাকা। 17,000 টাকা। এক্স এর দাম কত? 17,000 টাকা। তাহলে অন্য একটা টিভির দাম, মানে এই একটি টিভির দাম হচ্ছে এক্স এর দাম পেয়ে গেলাম 17,000 টাকা, তাহলে অন্য টিভির দাম কত হবে? 24,000 টাকা। অন্যটির দাম হচ্ছে, তাহলে অন্যটির দাম হচ্ছে 24,000। অন্যটির দাম কত হবে? 41 থেকে 17 হচ্ছে বিয়োগ দিলে
হবে আমার 24,000 টাকা। টাকা। এবার কি বলেছে, তার সামগ্রিক লাভ বা ক্ষতি। এবার যদি 24,000 টাকা হচ্ছে, তো এইবারে এক্স এর জায়গায় যদি আমি এখানে বসাই 17,000, তো 120কে যদি আমি 17 গুণ করে দিই এইখানটায়, 120 গুণ 17,000 বাই 100, আর এখানে হচ্ছে 85 গুণ 24,000, 41 থেকে 17 24,000 করে দিলাম একেবারে ডিরেক্ট, বাই 100, 0 0 0 0 0 0 0 0। তো 12কে দিয়ে যদি 12কে দিয়ে গুণ করি, 7 12 84, 4 হাতে 8, 12কে 12 8 20, 20 একটা দুটো 0 0, এখানে 85 আর 24 গুণ করলাম, 4 24কে দিয়ে 4 শুনতে 120, 120 0 হাতে 12, আচ্ছা 85কে দিয়ে 8কে দিয়ে 24 গুণ করলে 85কে দিয়ে 192 আর 12, 192 আর 12 করলে হবে 2 2 4 9 10 400 টাকা। দুটো ক্ষেত্রে আমার কি বলেছে, বিক্রয় মূল্য সমান, তো যোগ করব 0 0 4 4 8 0 2 2 4, 40,800। ঠিক আছে, দুটো ক্ষেত্রে আমার কি হলো, বিক্রয় মূল্য সমান বলেছে। তা আমার এটা বার করার দরকারই ছিল না, যেহেতু দুটো ক্ষেত্রে বলেছে বিক্রয় মূল্য সমান, তাই আমি এটা প্রমাণ করার জন্য দেখলাম। 40,800 হলো। আর কিনেছিল সে কত টাকা দিয়ে, 40,100 টাকা দিয়ে, আর বিক্রি করছে কত টাকা দিয়ে, 40,800 টাকায় সে বিক্রি করছে। এটা তো বিক্রয় মূল্য। কিনেছে সে এত টাকায়, মালটা কিনছে, টিভিটা কিনছে 41,000 টাকায়, আর বিক্রি করছে এই যে 40,800 টাকায়। তাহলে তার কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে, কি করে পাবো? এই 41,000 থেকে 40,800 বিয়োগ দেবো, 0 0 2, 200 টাকা তার ক্ষতি হচ্ছে। 200 টাকা তার ক্ষতি হচ্ছে, সমগ্র লাভ বা ক্ষতি 200 টাকা ক্ষতি। এটা হচ্ছে আনসার। অঙ্কটা একটু বড় আছে কিন্তু সহজ। অনেক সময় পরীক্ষার সময় বুদ্ধি ইউজ করলে এই প্রসেসটা করতে হয় না, কারণ যেহেতু বলেছে বিক্রয় মূল্য সমান, তো সেক্ষেত্রে আমি এখানে 20,400, মানে এখানেও 20,400 হবে, বিক্রয় মূল্য সমান, তাহলে আমার এটা গুণ করার দরকারই ছিল না। কোথাও অসুবিধা থাকলে বলো। একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস পায় এবং তারপরে 15% বৃদ্ধি পায়। প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম হলে মূল সংখ্যাটি কত? প্রথমে আমি কি করব, 20% হ্রাস পায় এবং তারপর 50% বৃদ্ধি পায়, এটাকে হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট করে নেব। আমি অনেকবার বলেছি সাকসেসিভ ডিসকাউন্টটা কি, তো আমি এটাতে আর বলবো না, তোমরা আগের ভিডিওটা দেখে নিও। তো 20% হ্রাস পাচ্ছে, সাকসেসিভ ডিসকাউন্টের রুলস হচ্ছে a প্লাস বি প্লাস এ গুণ বি বাই 100। তো এ যদি আমি 20% হ্রাস পাচ্ছে, মাইনাস, যেটা হ্রাস পাবে তার আগে মাইনাস, আর যেটা বৃদ্ধি পাবে, আর বি হচ্ছে 15% বৃদ্ধি পাচ্ছে, তো যেটা বৃদ্ধি পাচ্ছে তার আগে প্লাস 15% বৃদ্ধি পাচ্ছে। হলো। তো আমি যদি এবার এ প্লাস বি, এর জায়গায় আমি তাহলে -20, বি এর জায়গায় আমার +15, প্লাসে প্লাসে সে প্লাসই হয়ে গেল, প্লাস এর জায়গায় -20 আর গুণ বি এর জায়গায় +15 বাই 100। তো -20 +15, এখানে এই প্লাস মাইনাসে মাইনাস আর এই প্লাসে হয়ে গেলে যখন গুণ করব লাস্টে, আচ্ছা এটা করে দিই, তাহলে হচ্ছে 0 0 কেটে দিলাম 5, 5কে দিয়ে আমি এটা কাটিয়ে দিই, তাহলে 3 হয়ে গেল, তাহলে -3 প্লাস -3
-20 +15, আর এই প্লাস মাইনাসে -3। তাহলে কি হবে? -20, এই 15 থেকে 3 বিয়োগ দিলে হবে 8, -20, 15 থেকে 3 বিয়োগ দিলে হবে 8, এই 12, তাহলে +12, তার সমান সমান এটা আমার 8। তাহলে -8% আমার কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। টোটাল হ্রাস পাচ্ছে কত? -8%। এটা ভালো করে লিখে দিই, -8% টোটাল হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এইবারে 8% হ্রাস পাওয়া মানে 100 যদি হয় 100, ভালো করে এই জায়গাটা খুব মাথায় মন দিয়ে দেখো। 100টা যদি আমার মূল সংখ্যা হয় তাহলে 8% হ্রাস পাচ্ছে, তাহলে কত সংখ্যা হবে? 92। তো 92। 100 যদি আমার মূল সংখ্যা হয়, 8% হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, তার মানে আসল সংখ্যা যদি আমার 100 হয় তাহলে 8% হ্রাস পাচ্ছে, তাহলে কত হবে? হ্রাস পাওয়ার পরে 92, 92, তাহলে ডিফারেন্স কত? 8। কিন্তু অঙ্কে কি বলেছে? প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম। প্রাপ্ত যে নতুন যে সংখ্যাটি হয়েছে এটা প্রাপ্ত সংখ্যা বলা হয়। ঠিক আছে, প্রাপ্ত সংখ্যায় লিখে দিই। প্রাপ্ত সংখ্যা থেকে ওটার এটা দুজনের পার্থক্য, প্রাপ্ত সংখ্যা থেকে আসল সংখ্যার থেকে 64 কম, মানে দুজনের পার্থক্য হচ্ছে 64। তার মানে 8 সমানই তো 64। 8 সমানই তো 64। তা 8কে কত দিয়ে গুণ করলে আমার 64? 8 দিয়ে। তাহলে একে আমি 8 দিয়ে গুণ করবো, তাহলে 800। তাহলে আসল সংখ্যা আমার কত বেরোলো? মূল সংখ্যাটি কত? 800। মূল সংখ্যাটি কত আমার? 800। অপশন বি। 2022 আসা কোশ্চেন। একটি রম্বসের একটি কর্ণ অন্যটি 65%, লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। রম্বস এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? দিয়ে কীভাবে করবো? ফার্স্ট আমাকে দেখতে হবে রম্বসটা কেমন দেখতে হবে। রম্বসটাকে দেখি রম্বস কেমন দেখতে হয়। রম্বসের 4টে বাহু সমান, বর্গক্ষেত্রেরও 4টে বাহু সমান, কিন্তু রম্বসের ক্ষেত্রফল বার করার নিয়ম, এটা রম্বস আর এটা বর্গক্ষেত্র। তো রম্বসের ক্ষেত্রফল বার করার নিয়ম, এইটা যদি আমি D1 ধরি, এটাকে D1, আর এই কর্ণটাকে হচ্ছে এই কর্ণটাকে হচ্ছে D2। রম্বসের ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু D1 প্লাস D1 ইন্টু D2। ঠিক আছে, এইবার বলেছে যদি রম্বসে একটি কর্ণ অন্যটি 60%, একটা কর্ণ যদি 65% বলেছে, তো আমি D1 ধরে নিলাম 100। একটা যদি আমার D1 যদি আমি 100 ধরি, পার্সেন্টেজে বলেছে, আর তাহলে আমার D2 বলেছে কত? অন্যটি 65%, মানে এই সংখ্যাটা 65%। তাহলে 100 গুণ 65%, বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটা 65%, তাহলে গুণ 65% করে দিলাম, তো 100 কেটে গেল, তাহলে 65 হয়ে গেল D2। এইবার বলছে লম্বা কর্ণটিকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। মানে এই দুটো সংখ্যার মধ্যে লম্বা কোনটা? এই দুটো সংখ্যার মধ্যে লম্বা হচ্ছে 100। এই দুটো সংখ্যার মধ্যে লম্বা 100, সবচেয়ে বড় সংখ্যা বাহু এইটা, মানে তো এই বাহুটা দিয়েই তো আমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঁকবো। তো এই বর্গটা দিয়ে এইটা দিয়ে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঁকি, তো তো এইটা এটা বড় বাহু, বড় কর্ণের দৈর্ঘ্য, তো এইটা দিয়ে আমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো। তার মানে এইটার ক্ষেত্রফল, এইটা আমার প্রত্যেকটা সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাকে আমি এ ধরি, এ ক্ষেত্রফল এ স্কোয়ার, মানে 100 গুণ 100। পরীক্ষার সময় গুণ করার দরকার নেই। এইবার বলছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 কোনটা 100 ইন্টু D2 কোনটা 65 গুণ করবো না, পরীক্ষার সময় গুণ করবো না। ক্ষেত্রফল এবার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
অনুপাত চেয়েছে তো, তো অনুপাত এটা ইস্টু করে দিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 গুণ 100। তো এখানে 2 নিচে হিসাবে আছে, 2 যদি আমি উপরে গুণ করে দিই সব ক্ষেত্রে, তার মানে এখানে যদি 2 গুণ করে, এই 2টা নিচে আছে তো, তো এপারে চলে আসবে, 2 উপরে গুণ হয়ে যাবে। তো 100 গুণ 65 ইস্টু 2 গুণ 100 গুণ 100। তো এই 100 100 কেটে গেল, তো এটা যাবে 5 দিয়ে, 5 13 65, এটা 5 দিয়ে যে 20, তাহলে 13 ইস্টু 40, 13 ইস্টু 40। এটা হচ্ছে অপশন, এটা উত্তর। তো আনসার সি। বলে দিই আয়তক্ষেত্রের রুলসটা হচ্ছে, আয়তক্ষেত্রের রুলস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আবার আয়তক্ষেত্রটা দেখতে কেমন হয়? আয়তক্ষেত্রটা এরকম হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য, ঠিক আছে? তো এবার এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ গুণ বি হয়ে গেল। এইবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রে যেহেতু 4টে বাহুই সমান হয়, তো সেই জন্য এ প্রত্যেকটা বাহুকে এ হিসাবে ধরা হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? 4টে বাহু যেহেতু সমান, দৈর্ঘ্য সমান প্রস্থও সমান, তার দৈর্ঘ্যের জায়গায় যদি আমি এ লিখি, দৈর্ঘ্যের জায়গায় যদি এ লিখি আর প্রস্থের জায়গায় এ লিখি, তাহলে কি হবে? আমার এ স্কোয়ারই হবে। তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট এটা লিখে দিলাম যে বর্গক্ষেত্রে যেহেতু 4টে বাহু সমান, তাহলে এ দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ স্কোয়ার। তো সে এবার এ স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ 100, তো আমি এখানে 100 গুণ 100 লিখে রেখেছি।